ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে যারা যারা আমাদের মডেল কোশ্চেনপত্র এবং সাজেশন এবং ব্রহ্মাস্ত্র দেখেছিলে তারা কিন্তু প্রচুর কমন পেয়েছিলে। এবার যারা যারা সেকেন্ড সেমিস্টারে ফিজিক্স পরীক্ষা দিয়েছো তারাও কিন্তু বলছে যে প্রচুর কমন এসছে। একই রকমভাবে কেমিস্ট্রিতে যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো দিয়ে বানানো স্পেশাল একটা ব্রহ্মাস্ত্র সিরিজ। এখানে প্রচুর প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু কমন হওয়ার চান্স ম্যাক্সিমাম রয়েছে। এই প্রশ্নগুলো ভালো করে খেয়াল করে পড়ে যাও। চলো তাহলে শুরু করছি কেমিস্ট্রির সেকেন্ড সেমিস্টার ক্লাস 11-এর ব্রহ্মাস্ত্র সিরিজের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। চলো পরীক্ষার জন্য সবাইকে জানাই বেস্ট অফ লাক, সবথেকে সেরা এক্সাম দাও। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 2 এর ব্রহ্মাস্ত্র কোশ্চেন সিরিজ নিয়ে আলোচনা করব। দেখো এই সিরিজের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, সেজন্য অবশ্যই ভালো করে দেখবে। এর আগে আমি সেট 1, 2 এছাড়াও সেট 3ও দিয়ে দিয়েছি, তো অবশ্যই ওই সেটগুলি দেখে নিও। তো আজকে আমরা কেমিস্ট্রি সাজেশনের ম্যারাথন নিয়ে আলোচনা করব, তো প্রত্যেকটা প্রশ্নই ভালো করে দেখবে। তো ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে তোমাদের রাসায়নিক তাপগতিবিদ্যা, তো এখান থেকে 2 মার্কসের কোশ্চেন থাকবে, 3 মার্কসের থাকবে এবং 5 মার্কসেরও থাকবে। তো আমরা প্রথমতই 2 মার্কসের কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করব। তো ফার্স্ট কোশ্চেন, তাপগতিবিদ্যার নিঃসঙ্গ সিস্টেম বলতে কি বোঝায়? এন্ট্রপির এসআই এককটি লেখো। আচ্ছা, নিঃসঙ্গ সিস্টেম বলতে আমরা কি বুঝি? যে সিস্টেমের ভর আর শক্তির কোনো বিনিময় পরিবেশের সঙ্গে ঘটবে না তাকে আমরা কি বলবো? নিঃসঙ্গ সিস্টেম বলবো। এবার এন্ট্রপির এসআই একক কি? জুল প্রতি কেলভিন বা জুল পার কেলভিন বলতে পারো। নেক্সট, নিঃসঙ্গ সিস্টেমে সংগঠিত কোনো প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততা ও সাম্যাবস্থার শর্ত কি? স্বতঃস্ফূর্ততার শর্ত হচ্ছে কি ডেল্টা এসকে গ্রেটার দেন 0 হতে হবে আর ডেল্টা এসকে ইকুয়ালস টু 0 হতে হবে। তার মানে নিঃসঙ্গ সিস্টেমে স্বতঃস্ফূর্ততা প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পাবে, অর্থাৎ বৃদ্ধি পায়। আর নিঃসঙ্গ সিস্টেমের ক্ষেত্রে সাম্যাবস্থায় এন্ট্রপির যেটা পরিবর্তন সেটা 0 হতে হবে, অর্থাৎ ডেল্টা এস ইকুয়ালস টু 0। এরপর নেক্সট, যদি কোনো গ্যাসীয় সিস্টেমের উষ্ণতা বৃদ্ধি করা হয় তবে সিস্টেমের এন্ট্রপি বৃদ্ধি পায় কেন? তো গ্যাসীয় সিস্টেমের উষ্ণতা বৃদ্ধি করলে অণুগুলির গতিশক্তি কী হয়? বৃদ্ধি পেয়ে যায়। এবার আমরা জানি যখনই আমরা কোনো একটা সিস্টেম বা গ্যাসীয় সিস্টেম হবে তার টেম্পারেচারটাকে বাড়িয়ে দিব, তার মধ্যে যে অণুগুলি রয়েছে সেটা কি করবে? ছড়িয়ে ছিটিয়ে পড়বে, বা তার যে হাফ এমবিএস করা অর্থাৎ গতিশক্তি যেটা রয়েছে সেটা কি হবে? বৃদ্ধি পাবে। এর ফলে অণুগুলির মধ্যে কী হবে? স্ট্যাবিলিটি যেটা রয়েছে সেটা হ্রাস পাবে, বা তাদের মধ্যে আনস্ট্যাবিলিটি সেটা বেড়ে যাবে, মানে বিশৃঙ্খলতার অবস্থা বেড়ে যাবে। এবার যেহেতু বিশৃঙ্খলা মানেই এন্ট্রপি বৃদ্ধি পাওয়া, সেজন্য আমরা বলতে পারি বিশৃঙ্খলা বৃদ্ধি পাওয়া মানেই এন্ট্রপি বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এরপর নেক্সট 3 মার্কের কোশ্চেন, রাসায়নিক পরিবর্তনে এনথালপির পরিবর্তন আন্তঃশক্তির পরিবর্তন অপেক্ষা গুরুত্বপূর্ণ কেন? গিবস মুক্ত শক্তির সাপেক্ষে কোনো সিস্টেমের স্বতঃস্ফূর্ততা ও সাম্যের শর্ত বিবৃত করো। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। তো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি এনথালপি, যেটাকে আমরা কি বলি? ডেল্টা এইচ, এনথালপি পরিবর্তন সিস্টেমের তাপমাত্রার পরিবর্তন এবং কাজের সাথে সম্পর্কিত। এবার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, যেটা আমরা ডেল্টা ইউ দ্বারা চিহ্নিত করি, সেটা শুধুমাত্র সিস্টেমের তাপমাত্রার পরিবর্তনের সাথে সম্পর্কিত। তো বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ায় সিস্টেমের আয়তনের পরিবর্তন হয়, যার ফলে কাজ হয়, তাই হচ্ছে কি এনথালপি পরিবর্তন। আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন অপেক্ষা বেশি গুরুত্বপূর্ণ। গিবস মুক্ত শক্তির সাপেক্ষে কোনো সিস্টেমের স্বতঃস্ফূর্ততা ও সাম্যের শর্ত কি? এক্ষেত্রেও সেম বলবো, ডেল্টা জি লেস দেন 0 হতে হবে আর ডেল্টা জি ইকুয়ালস টু 0 হতে হবে। কোনো প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততা শর্তগুলি আলোচনা করো আর একটি উদাহরণের সাহায্যে দেখাও যে দুটি পরিমাণগত ধর্মের অনুপাত সর্বদা অবস্থাগত ধর্ম। তো দেখো এই কোশ্চেনটা আমি অনেকবারই অ্যানালাইসিস করেছি সেট 1 সেট 2তে, তো অবশ্যই ওখানে দেখে নেবে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, ঊর্ধ্বপাতনে এন্ট্রপির কী পরিবর্তন হয়? প্রশমন তাপ কাকে বলে? আইসোকোরিক পদ্ধতিতে কোন রাশিকে ধ্রুবক রাখা হয়? তো এই কোশ্চেনের অ্যান্সার হবে ঊর্ধ্বপাতনে এনট্রপির পরিবর্তন। ঊর্ধ্বপাতনে কঠিন পদার্থ সরাসরি কী হয়? গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়ে যায়, আর গ্যাসীয় পদার্থের এনট্রপি কঠিন পদার্থের চেয়ে বেশি হয়, তাই ঊর্ধ্বপাতনে এনট্রপি বৃদ্ধি পায়। প্রশমন তাপ কি? একটি অ্যাসিড আর ক্ষারের প্রশমন বিক্রিয়ায় 1 মোল জল উৎপন্ন হলে যে তাপ নির্গত হয় তাকে আমরা প্রশমন তাপ বলবো। আর আইসোকোরিক পদ্ধতি কি? আইসোকোরিক পদ্ধতিতে আয়তন যেটা রয়েছে ভলিউম, সেটাকে আমরা কনস্ট্যান্ট ধরি। এরপর দেখো 4 নাম্বার, যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিক্রিয়ার ক্ষেত্রে স্থির চাপে বিক্রিয়া তাপ এবং স্থির আয়তনে বিক্রিয়া তাপ এর মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। তো এক্ষেত্রে ডেল্টা ই সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা পিভি হবে। তো পিভির জায়গায় আমরা কি লিখবো? এনআরটি। তাহলে আমাদের অ্যান্সার আসবে ডেল্টা ইজ সমান ডেল্টা ইউ প্লাস আরটি ডেল এন। এবার নেক্সট, আদর্শ কেলাসের অপেক্ষা বাস্তব কেলাসের এনট্রপির মান কম না বেশি তা ব্যাখ্যা করো। দেখাও যে সম আয়তনীয় প্রক্রিয়ায় শোষিত তাপ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের সমান হয়। তো আদর্শ কেলাস অপেক্ষা বাস্তব কেলাসের এনট্রপির মান, বাস্তব কেলাসের ক্ষেত্রে কী হয় বলো তো? এনট্রপির যে মান সেটা আদর্শ কেলাসের চেয়ে বেশি হয়। এর রিজনটা হচ্ছে বাস্তব কেলাসের ত্রুটি
বা বিশৃঙ্খলতা থাকে যা এন্ট্রপিটিকে কী করে বাড়িয়ে দেয়। সমআয়তনীয় প্রক্রিয়ায় শোষিত তাপ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের কী হয়, সমান হয়। এবার সমআয়তনীয় প্রক্রিয়ায় আমরা যদি কৃতকার্য যেটা ডাব্লু রয়েছে সেটা 0 হয়ে যায়। আর তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা বলতে পারি ডেল্টা ইউ সমান সমান কিউ মাইনাস ডাব্লু। তাহলে যেহেতু এক্ষেত্রে ডাব্লুটাই 0, সেজন্য আমরা বলতে পারি ডেল্টা ইউ সমান সমান কিউ, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন শোষিত তাপের সমান হয়। এবার নেক্সট 298 কেলভিন উষ্ণতায় নিচের বিক্রিয়াটির জন্য 2x + y এখান থেকে z, তাহলে ডেল্টা এইচ সমান সমান কত 300 কিলোজুল মোল ইনভার্স এবং ডেল্টা এস কত 0.2 কিলোজুল কে ইনভার্স মোল ইনভার্স। কোন উষ্ণতায় বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে? তো ধরে নাও উষ্ণতায় সীমার মধ্যে ডেল্টা এইচ এবং ডেল্টা এস এর মান অপরিবর্তিত থাকে। বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হওয়ার শর্ত হচ্ছে ডেল্টা জি লেস দেন 0। এবার আমরা জানি ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস হয়। এবার ডেল্টা এইচ মানে কত 300 কিলোজুল মোল ইনভার্স। তো এখানে আমরা কিলোজুল মোল ইনভার্সটাকে জুল মোল ইনভার্সে কনভার্ট করলাম, তাহলে এখানে দেখো কত 30000 আসলো। ওকে, এবার ডেল্টা এস এর মান কত দেওয়া আছে, সেম এটাও আমরা করে নিলাম জুল কে ইনভার্স মোল ইনভার্সে, তাহলে 200 চলে আসলো। এবার ডেল্টা জি লেস দেন 0 যদি হয় তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে 3 লাখ মাইনাস কী আসবে যে টি 200 লেস দেন 0, তাহলে এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করে টি গ্রেটার দেন 1500 কেলভিন আসলো। এরপর নেক্সট হেসের সূত্র বিবৃত করো, নির্দিষ্ট চাপে এবং 298 কেলভিন উষ্ণতায় বিক্রিয়াটির স্বতঃস্ফূর্ততা বিচার করো। তো ব্রোমিন বলেছে ব্র্যাকেটে লিকুইড প্লাস Cl2 ব্র্যাকেটে গ্যাস, এখান থেকে 2 অণু Br Cl, এখানে ডেল্টা এইচ আর ডেল্টা এস এর মান দিয়ে দিয়েছে। তো অবশ্যই ভালো করে দেখে নাও, তোমাদের সামনে পরীক্ষা, সেজন্য আমি তোমাদের সময় নষ্ট করব না। সেজন্য তোমরা কি করবে বলো তো, কোশ্চেনগুলো ভালো করে এভাবে দেখে নাও। তো দেখো এক্ষেত্রে আমরা যেটা সাম্যাবস্থা অর্থাৎ ইকুইলিব্রিয়াম, তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে 2 মার্কসের কোশ্চেন অ্যান্সার। তো অবশ্যই দেখো এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখো। লাসাতেলিয়ার নীতি কি, এটাও অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখবে। রাসায়নিক সাম্যকে গতিশীল সাম্য বলা হয় কেন, এটাও অনেক ইম্পর্টেন্ট। বোরাক্সের জলীয় দ্রবণ কি ক্ষারীয়, দেখো এটাও অনেক ইম্পর্টেন্ট। ওকে, খাদ্য লবণ প্রস্তুতির সময় সমুদ্রের জলকে বাষ্পীভূত করে উপযুক্ত গাঢ়ত্বে তার মধ্যে HCl চালনা করা হয়, ঘটনাটি ব্যাখ্যা করো, এটাও ইম্পর্টেন্ট। দেখো ভালো করে দেখবে কোশ্চেনগুলো, ওকে অনেক ইম্পর্টেন্ট কিন্তু। দেখো তাহলে স্ক্রিনশট করে নাও, তোমাদের সামনে পরীক্ষা, আমি সময় নষ্ট করব না। আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব আর সাপোর্ট করে দিও, ওকে, কারণ তোমাদের সাবস্ক্রিপশনে কিন্তু আমাদের মোটিভেশন, অবশ্যই সাপোর্ট করো। ওকে, এবারে দেখো 2 নাম্বার, অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটি বিবৃত করো, এর গাণিতিক রূপ প্রতিষ্ঠা করো। দেখো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও ভালো করে দেখবে। ওকে ওকে চলো নেক্সট। এরপরে যেটা রয়েছে 3 নম্বর প্রশ্ন, দেখো ভালো করে, অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট করে দিও। ভালো করে দেখো কোশ্চেনগুলো অনেক ইম্পর্টেন্ট কিন্তু। তোমরা আগের ফার্স্ট সেমিস্টারে কিন্তু আমাদের এই কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথামেটিক্স করে অনেক কোশ্চেন কমন পেয়েছিলে। তো অবশ্যই এই সেমিস্টারও তোমরা ভালো করে দেখে যেও, দেখবে কমন পেয়ে যাবে। আর তোমার পরীক্ষা অনেক ভালো হোক, আমি এটাই চাইবো। তো পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। এবার দেখো জারণ বিজারণ বিক্রিয়া থেকে কোশ্চেন, এখানকারও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা এসএইটের জারণ, Na3PO4 এর ফসফরাসের, তারপর হচ্ছে KO2-তে O এর, এগুলো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, ভালো করে দেখো। ওকে, অসমমঞ্জস্য বিক্রিয়া কাকে বলে, জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধান তোমাদের থাকবে একটা 3 মার্কের, সেজন্য এই কোশ্চেনগুলো মন দিয়ে দেখো, ঠিক আছে। ওকে দেখো এরপর আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান, এটাও ইম্পর্টেন্ট, তো ভালো করে দেখো। এরপরে Cr2O5 যোগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা, এটাও অনেক ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। তারপর নেক্সট ভালো করে দেখবে, ঠিক আছে। আর সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার কিন্তু অবশ্যই করে দিও, ঠিক আছে। আর তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে এই ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে দিও। ফিজিক্স, কেমিস্ট্রি, এরপরে নেক্সটে বায়োলজি, ম্যাথ নিয়েও আমরা আসবো। তো অবশ্যই চ্যানেলকে কিন্তু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। এরপরে দেখো অনেক ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো, ভালো করে দেখবে। এরপর নেক্সট চ্যাপ্টার জৈব রসায়নের মৌলিক নীতি এবং প্রক্রিয়া, এখানকার 2 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কোনটি অধিকতর আম্লিক ও কেন, এই কোশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক স্কুলে দিতে পারে এবার, সেজন্য ভালো করে দেখবে। লাসায়ন পরীক্ষার হ্যালোজেন শনাক্তকরণের আগে লাসায়ন নিজস্কে HNO3 এর পরিবর্তে সালফিউরিক অ্যাসিড সহ ফোটালে কী উৎপন্ন হবে, এটাও ইম্পর্টেন্ট কনসেপ্ট একটা, ভালো করে দেখবে। এরপর নেক্সট দেখো, চলো দেখো সমযোজী বন্ধনের কী ধরনের বিভাজন মুক্তমূলক উৎপন্ন হবে, উপযুক্ত চিত্রসহ উদাহরণ দাও, এটাও অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, সেজন্য ভালো করে দেখবে। এরপরে দেখো 5 নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন দেখো, অ্যাসিটিক অ্যাসিড ও মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড এর মধ্যে কোনটি বেশি আম্লিক আর কেন। এরপর নেক্সট কোশ্চেন, কার্বোক্যাটনের আকৃতি কেমন হয়,
একটি প্রসম ইলেকট্রোফাইলের নাম লেখো, এটাও ইম্পর্টেন্ট। প্রদত্ত মূলকগুলিকে প্লাস আই প্রভাবের ঊর্ধ্বক্রমে সাজাও, এটাও ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। এরপর নেক্সট 3 আর হচ্ছে 5 মার্কের কোশ্চেন, এগুলো ইম্পর্টেন্ট, তো ভালো করে দেখবে। তারপর 2 নাম্বার কোশ্চেন, তারপরে তোমার 3 নাম্বার কোশ্চেন, তারপরে দেখো 4 নাম্বার, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে। আর সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরপরে তোমাদের কিন্তু নিটের ক্লাস শুরু হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সম্পূর্ণ নিটের ক্লাসেসগুলো নিয়ে আমরা আসব, তো অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো। আমরা নিটের ক্লাস, ফিজিক্সের তোমাদের অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, সেই ফিজিক্সের যে 33 থেকে 34টা চ্যাপ্টার রয়েছে নিটে, সেই প্রত্যেকটা চ্যাপ্টারেই তোমাদের PYQ সলভ করানো হবে। সেম কেমিস্ট্রির ক্ষেত্রেও তাই, কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের নিটে রয়েছে 22টা চ্যাপ্টার, তো সেই 22টা চ্যাপ্টারও সলভ করাবো, মানে আমাদের টিম সলভ করাবে। তারপর হচ্ছে বায়োলজিটা যেটা রয়েছে সেই বায়োলজিও সলভ করানো হবে, তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমরা তো নিট পড়বেই, তাই না, কেউ নিট দেবে, আর অবশ্যই যারা যেই মেন দেবে তাদের জন্যও কিন্তু এখানে ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করা হবে, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে রেখো, সাবস্ক্রাইব করে রেখো, আর নোটিফিকেশনের বেল আইকনটিও দাবিয়ে রেখো। দেখে নাও এরপরে নেক্সট, তারপরে দেখো 3 নাম্বার, একটি করে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য, মিথেন আর হচ্ছে ইথিলিন, বিউট-1 আর হচ্ছে বিউট-2 নাইট্রোবেনজিন ফিনাইল গ্যাস বিক্রিয়া দেয় না কেন, তো ভালো করে দেখো। এই অ্যান্সারটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেনটা, কিভাবে প্রস্তুত করবে বিউট-1 থেকে বিউট-2 অ্যাসিটিলিন থেকে ইথানল, কি ঘটে সমীকরণ সহ লেখো, এটাও অনেক ইম্পর্টেন্ট, তো ভালো করে দেখো। এরপরে নেক্সট কোশ্চেন, অ্যাসিটিলিনের আম্লিকতা ব্যাখ্যা করো, ডাইইথাইল ইথার ক্ষার হিসেবে আচরণ করে ব্যাখ্যা করো, বেনজিন আর টলুইনের মধ্যে কোনটি সহজে নাইট্রেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তো দেখো এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, তো ভালো করে দেখো অ্যান্সারটা। মিথেনের আয়োডিনেশন বিক্রিয়ার মাধ্যমে সামান্য HNO3, HgO এবং HIO যোগ করা হয় কেন, লিন্ডেন কি ঘটে সমীকরণ সহ লেখো, যা পটাশিয়াম সাকসিনেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করা হয়, তো এটাও ইম্পর্টেন্ট, তো ভালো করে দেখো। এরপরে নেক্সট যেটা রয়েছে রূপান্তর, 2 প্রোপানল থেকে 1 প্রোপানল, 2 বিউটেন থেকে ইথেন, তো এটাও ইম্পর্টেন্ট, ওকে ভালো করে দেখো। এরপরে পরিবেশ রসায়ন লাস্ট চ্যাপ্টারে 2 মার্কসের কোশ্চেন, তো এই চ্যাপ্টারে দেখো তোমাদের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি যেটা রয়েছে এখান থেকে কিন্তু 2 মার্কসেরই কোশ্চেন থাকবে। ওজোন স্তর ক্ষয়ের একটি প্রভাবকারী ক্ষতিকারক একটি উপায় লিখো, তো এক্ষেত্রে ওজোন স্তরের ক্ষয় যেটা রয়েছে সেটার প্রভাব কি, ত্বকের ক্যান্সার, চোখে ছানি পড়া, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়া, ঠিক আছে। প্রতিরোধ কি, আমাদের যে ক্লোরোফ্লোরো কার্বন রয়েছে এর ব্যবহার কমাতে হবে, পরিবেশ বান্ধব বিকল্প ব্যবহার মানে কি, সৌরশক্তি, জল ভাটা শক্তি, বায়ু শক্তি, এগুলোকে আমাদের ব্যবহার করতে হবে। এবার দেখো 2 নাম্বার, তারপর 3 নাম্বার নাইট্রিক অক্সাইড কীভাবে ওজোন স্তরকে ক্ষয় করে, ওজোন গহ্বর কি, প্যানের পুরো নাম কি, এটাও ইম্পর্টেন্ট, টিকা লেখো, ইউট্রিফিকেশন এটাও পড়ে রাখবে, জৈব বিয়োজন বলতে কি বোঝো, স্টোন ক্যান্সার বলতে কি বোঝায়, এর কারণ কি, এটাও ইম্পর্টেন্ট, কীটনাশক আর গুল্মনাশক বলতে কি বোঝায়, কীটনাশক হচ্ছে কি মারার জন্য রাসায়নিক পদার্থ, কীটনাশক মারার জন্য যে সমস্ত রাসায়নিক পদার্থগুলো আমরা ইউজ করি বা ব্যবহার করি সেটা হচ্ছে কীটনাশক, আর গুল্মনাশক কি আগাছা মারার জন্য যে সমস্ত রাসায়নিক পদার্থ বা প্রোডাক্ট আমরা ইউজ করি সেটা হচ্ছে গুল্মনাশক। বিওডি কি, বিওডি অর্থাৎ বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, ঠিক আছে, বিওডি এর পুরো নাম। এরপরে একটি জৈব আর একটি অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম উল্লেখ করো, কিভাবে এগুলি বিশ্ব উষ্ণায়নকে প্রভাবিত করে, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। আমাদের টোটাল ব্রহ্মাস্ত্র কোশ্চেন সিরিজ অর্থাৎ কেমিস্ট্রি ব্রহ্মাস্ত্র সিরিজ কমপ্লিট হলো, তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, খুব ভালো থেকো, সামনে পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, তোমার পরীক্ষা অনেক ভালো হোক, মন দিয়ে পড়ো।